রেকর্ডিং ছিল না। আচ্ছা, আমাদের এই স্টেটমেন্ট থেকে আপনার প্রথম কাজ হবে হলো এর ওপেনিং ব্যালেন্সটা কত। আমরা তো ওপেনিং ব্যালেন্সটা তো বুঝি। আমি আমার এখন চলছে কি সেপ্টেম্বর, তাই না? আপনাকে হয়তো সেপ্টেম্বরের স্টেটমেন্ট দিয়ে ওপেনিং ব্যালেন্স, প্রত্যেকটা ব্যাংক স্টেটমেন্ট ওপেনিং ব্যালেন্স লেখা থাকে, সেইটা আপনাকে খুঁজে প্রথমত বের করতে হবে। দ্বিতীয়টা করতে হবে যে টোটাল ডেবিট কত, টোটাল ক্রেডিট কত, অর্থাৎ কত টাকা উইথড্র হয়েছে, কত টাকা জমা হয়েছে। ঠিক আছে। 4 নাম্বারটা হলো এই নামে আমার একটা চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কারণ আপনি যখন কুইক বুকে কাজ করবেন তখন চার্ট অফ অ্যাকাউন্ট না থাকলে তো আপনি করতে পারবেন না। তাহলে এই প্রসপারিটি ব্যাংকের নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট করে নিতে হবে। আর পঞ্চমটা হলো আপনার ক্লোজিং ব্যালেন্স কত। এই 5টা জিনিস আপনাকে আগে আইডেন্টিফাই করে ফেলতে হবে। ঠিক আছে। ওপেন আর একটা আর একটা চার্ট অফ অ্যাকাউন্ট আছে কিনা, এই হলো প্রথমত এই 5টা জিনিস আমাকে করব। আমার এই ব্যাংকের নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট, তো আমি যাই একটা চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করি এই যে আমার এই নামে। আপনার তো জানি এগুলো কিভাবে করতে হয়। কি আমার হলো কি নাম, PROS। এটাতে অ্যাকাউন্ট নাম্বার যেটা থাকবে এটা নাম্বার দেবেন, অথবা আপনি আমাদের যেহেতু এটা একটা অ্যাসেট, আমরা অ্যাসেট 2-1 দিয়ে শুরু করছিলাম না, এটা কার আন্ডারে যাবে, ক্যাশ ইন, এইটা না। এইখানে আপনার এটা কোনো ডেসক্রিপশন লিখলে লিখতে পারেন, বিভিন্ন বিষয়গুলো এগুলো আমরা দেখছিলাম। সেভ। এখন আসেন, আপনাকে যখন হলো এই মানে পিডিএফ দিবে, ম্যাক্সিমাম সময় পিডিএফ দেয়, ওরা তার এক্সেল করে দেয় না। এই পিডিএফটাকে এক্সেলে কনভার্ট করতে হবে। এক্সেলে কনভার্ট করার পরে এটাকে সিএসভি ফাইলে কনভার্ট করে আপলোড করতে হবে। সিএসভি ফাইল ছাড়া কিন্তু আপলোড নিবে না। মাইন্ড ইট, কী বলছি আমি, আপনাকে তো পিডিএফটাকে কনভার্ট করতে হবে এক্সেলে। এক্সেল থেকে আমরা কোথায় নিয়ে যাব, সিএসভি ফাইলে। এই সিএসভি ফাইলটা আমাকে আপলোড করতে হবে। কুইকবুক সিএসভি ফাইল ছাড়া কিন্তু আপলোড নিবে না, কারণ পিডিএফ তো আর আপলোড করে লাভ না, ওটা নিবেও না। ক্লিয়ার? ইভেন কুইকবুক যেভাবে আপনাকে সাজাতে বলছে ওইভাবে সাজাই আপলোড করতে হবে। কারণ কি, আমি আগে প্রথম দিনে বলছিলাম যে কুইকবুক যেভাবে স্যাম্পল ফাইল দিবে তার বাইরে যাওয়া যাবে না। এবার আমাকে দেখতে হবে কুইকবুক কীভাবে, কয়টা কলাম দিয়ে আমাকে আপলোড করতে পারে। সিএসভি, ওই যে যেটাকে আমরা এক্সেল থেকে কনভার্ট করব। আচ্ছা, এখানে আমি দেখাচ্ছি ওইটা কি, এই ওইটা লেখা আছে, হ্যাঁ ওটা আমি দেখাচ্ছি। আচ্ছা, তা আমি কি বলছি, তাহলে আমরা তাহলে এইটাকে আগে এক্সেলে কনভার্ট করি। হ্যাঁ, এখানে একটা জিনিস বলি, বিভিন্ন রকমের ওয়েবসাইট আছে। এটাকে জাস্ট আপনার লিখেন যে পিডিএফ টু এক্সেল, এই যে আসছে। হ্যাঁ, এখানে অনেক আছে, আপনার যেটা ইচ্ছা সেইটাতে আপনি এটাকে কনভার্ট করে নেবেন। ঠিক আছে। তো আমি আপনি কিন্তু অনেক আছে, আপনার মতো করে আপনি নেবেন, জাস্ট সার্চ দিবেন পিডিএফ টু এক্সেল। তো আমি এই আমাদের এইটা ছিল, আমি এটাকে আপলোড করে কনভার্ট, এই যে ডাউনলোড আমার হয়ে গেছে। না বুঝলে কিন্তু কোশ্চেন করেন, পরে আগে এটাকে সাজাইনি আমি, এটাকে এইটা আমার যেটা আসছে আমি এটাকে আগে এইভাবে কিন্তু মানে কনভার্ট করার পরে কাজ শেষ না। কারণ
আপনাকে কিন্তু কুইক বুক বলছে তিনটা তিনটা কলামে সাজানো, তিনটার বেশি নেওয়া যাবে না। এবং কোথায় বলছো ওইটা আমি দেখাবো। হ্যাঁ, কি কি? প্রথমত ডেট থাকবে, ডেসক্রিপশন থাকবে, অ্যামাউন্ট থাকবে। মানে এর বাইরে আপনি কোনো কিছু রাখতে পারবেন না। কুইক বুক আর একটা বলে ওই অ্যামাউন্টটাকে দুই ভাগে ভাগ করছে, একটা ডেবিট একটা ক্রেডিট। তো আমরা একটাতে দিব, অ্যামাউন্টটা একটাতে দিব না, ডেবিট ক্রেডিট আমরা যাব না। কারণ কেন যাব না? জেরোতে আবার দুইটা করে নাই, একটাতে বলছে। সো আমরা একটাই শিখব। কি কি বলছি? প্রথমে ডেট, দ্বিতীয়ত ডেসক্রিপশন, 3 নাম্বারটা অ্যামাউন্ট। এখন কোশ্চেনটা হলো অ্যামাউন্টে কি হবে? ওখানে তো কিছু টাকা তুলবে, যে অ্যামাউন্টগুলো উইথড্র হবে সেগুলো মাইনাস থাকবে, আর যেগুলো হলো জমা হবে সেগুলো প্লাস। প্লাস তো আমরা দিব না, জাস্ট অ্যামাউন্টটা লিখে রাখবো। না না, ওইখানে মাইনাস চিহ্ন থাকলেই হবে। ব্র্যাকেট দিলেও অটো মাইনাস নিয়ে নেবে, ওটা মাইনাস চিহ্ন হবে। আমার কি কথা বুঝছেন? কঠিন মনে হচ্ছে? কোশ্চিন করেন। হ্যাঁ, তো আমরা কি বলছি? প্রথমত আমরাকে এইটাকে কিন্তু এক্সেলে কনভার্ট করে নিয়ে আসছি আমি, না? এখন আমরা ওদের মতো করে সাজাবো, ডেট আর কি ডেসক্রিপশন। হ্যাঁ, তো আমার এইগুলা তো আর আমি রাখতে পারবো না, এইগুলো আমি ডিলিট করব। কিছু জিনিস আছে আমি এই যেমন এই জিনিসটা ডিলিট করলে পরে আমি নিব। আপনি দেখেন আমার এগুলো সব ডিলিট করে দেন। এইগুলা এইখানে, ও এই যে প্রথম টেবিলে আছে এইটা। আমার এখানে ট্রানজ্যাকশন কম বলে দুইটা টেবিল দেখাচ্ছে, অনেক সময় 7টা 8টা 9টা এইভাবে থাকে। তখন কি করতে হবে? যে কোনো একটা এক্সেল ফাইলে ওই সব ট্রানজ্যাকশনগুলো, উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্যটা হলো আমার ডেটগুলো এক জায়গায় করবো, ডেসক্রিপশন জায়গায় এক জায়গায় করবো, আর অ্যামাউন্টগুলো এক জায়গায় করবো। সে যেখানে যেভাবে থাক, আমি হয়তো এখানে করতে চাই, আপনি নতুন করে একটা এক্সেল করেও সেটা করতে পারেন। যে আমার এখানে আপনি এই যে এখানে আরেকটা নিতে পারেন। ক্লিয়ার? তো আমরা যাই, প্রথমটাতে যাই। এখানে আমাদের অনেক কিছু আছে, এগুলো ডিলিট করব আমরা, এগুলো ডিলিট করে দিই। এগুলো পিকচার, এর উপরে ক্লিক করে রাইট ক্লিক করলে এগুলো চলে যাবে। এই যে কলাম কিন্তু 3টা হবে। আমার দেখেন এখানে কি অনেকগুলো না, আমার এগুলো কোনোটাই রাখা যাবে না। আমার হলো কি করতে হবে, এই বিটা আমি ডিলিট করে দিই। এবার এইটাকে টান দিই, দেখি কি অবস্থায় আসে। আপনারা হয়তো অনেকে যারা এক্সেল কাজ ভালো জানেন তারা ভালো বুঝবেন এগুলো। এখন দেখি অ্যামাউন্টগুলো কোথায় আছে। হয়েছে না 3টা? এ বি সি, তার মোটামুটি আমার 3টা হয়েছে। খেয়াল করেন, অনেক ছিল, আমি সেগুলা ডিলিট করলাম। ডিলিট করে আমি একটাতে নিয়ে আসছি। প্রথমটা আছে কি? ডেট, ডেসক্রিপশন, অ্যামাউন্ট। এখন আমার কিছু ট্রানজ্যাকশন এইখানেও আছে, এই যে এইটা, এগুলো আমার ওইখানে নিতে হবে। তাহলে আমি এই 3টা ডেট কপি করি। হ্যাঁ, এটা একটা জিনিস ভালো বলছেন। আমার এখানে আছে কি, দেখেন তো আমার এটা কি জানুয়ারি মাসের ডেটটা কিন্তু প্রথমে আছে। তার মানে এটা ইউএসএ। ইউএসএ কি মান্থটা আগে থাকে না? ওই যে বলছিলাম। আর ইউকেটা হলো আমাদের মতো, আমরা কি করি? প্রথমে ডেট দিই, মাঝে মান্থ দিই। এখানে কিন্তু মান্থটা আগে আছে, হ্যাঁ, আর ডেটটা পরে আছে। তার মানে কি এটা হলো। এইবার ওই যে আমরা ডেট সেটিং দেখছিলাম না, ওই সেটিংটা এর মতো করে নিতে হবে। কারোর যদি ইউকেতে আগে মানে ডেট মাস থাকে, তখন এই ডেট অনুসারে আমাদের চেঞ্জ করে নিতে হবে।
কোথায় আমি ওটা দেখাচ্ছি। আমার কথা বুঝছো? সেটিংয়ে বলছিলাম না, না মানে ওইখানে ডেট ফরম্যাটটা কি দেওয়া আছে, আমার কুইক বুকের ডেটের একটা ফরম্যাট দেওয়া আছে না, ওইখানে এই রকম ফরম্যাট আছে কি না আমরা চেক করবো, যদি থাকে থাকলো, কারণ না থাকলে এটা করে নেবেন। আচ্ছা, আমরা একটু আমাদের স্টেটমেন্টটা আমরা দেখতে পারি না, স্টেটমেন্টটা কই? স্টেটমেন্টটা ওপেন করতেছে, ওইটা কই যাচ্ছে? এইখানে, এইখানে আমাদের এই চার্টটা না, আপনি এখান থেকেও কপি করতে পারবেন। হ্যাঁ, জি ভাইয়া, আপনি যেভাবে পারেন, আপনি আমার মতো না হলে আপনার মতো করে আপনি উদ্দেশ্যটা সাজানো, আর আপনার মতো করে আপনি সাজাই নেবেন। অ্যামাউন্ট কত আছে আমাদের? অ্যামাউন্ট আছে 60 একটা, 3টা 20। 60। আচ্ছা, একটা জিনিস আমি একটু আপনাদেরকে দেখাই। এই এই যে এইখানে বলা হচ্ছে কি, আদার ডেবিট। ডেবিট বলতে তো আমরা বুঝি এগুলো সব টাকা উঠছে, তাই না? এগুলো সবই টাকা উঠছে। আর ক্রেডিটের বিষয়টা দেখেন, এই যে আদার ক্রেডিট, এই দুইটা অ্যামাউন্ট টাকা জমা হয়েছে, ঠিক আছে? তো এই দুইটা আমি অ্যামাউন্ট নেই, আমার ডেটটা 1/13, আর এইটা কপি করি আমি, এটা কপি করি, ডেটটা কবে আছে? 1/13 না? চলো বলেন, এটা কিন্তু প্লাস চিহ্ন হবে না। আচ্ছা, এই দুটো অ্যামাউন্ট আমি পরে বসাই, তাহলে জাস্ট এটা আর একটা 19 তারিখে আছে, 19 তারিখ এখানে, ডেটটা কপি করি, অ্যামাউন্টটা পরে দিই এই দুইটা। আচ্ছা, এইটা কি বলছে? চেক নাম্বার, মানে এটা উইথড্র হয়েছে, চেক দিয়ে তো টাকাটা উইথড্রই করা হয় না। তার আমরা এটা লিখবো, এটার তারিখ কত? 1/4 তারিখে। এই অ্যামাউন্টটা লিখবো, এটা 600। আমরা দুইটা অ্যামাউন্ট দেই নাই না। এখন ঘটনা হলে এইগুলা কি বলছিলাম, অ্যামাউন্টের ক্ষেত্রে যেগুলো ডেবিট হবে, উইথড্র হবে, সেগুলো মাইনাস চিহ্ন হবে। তো আমরা এই মাইনাস চিহ্ন সহজে নেওয়া যায়, এখানে জাস্ট -1, এটাকে কপি করবেন, কপি,
এগুলোকে টোটাল টান দিবেন। দেওয়ার পরে এইখানে দেখবেন এই যে পেস্ট স্পেশাল, এইখানে যাওয়ার পরে এই যে মাল্টিপ্লাই, এই যে সব মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, কি করলাম, এই জাস্ট কিচ্ছু না, -1 করে এটাকে কপি করে এই সবগুলোকে সিলেক্ট করে রাইট ক্লিক করে এই যে পেস্ট স্পেশালে যাওয়ার পরে এই যে মাল্টিপ্লাই। হ্যাঁ, আচ্ছা এখন আসেন, আমার ওই দুইটা অ্যামাউন্ট তো আমার এখন বসাবো আমি। কত ছিল এটা? 916 টাকা 75 পয়সা। কোথায়? এই যে এইখানে 916.75। আর একটা কত ছিল? 718.71। এটা এইখানে না, 718.71। মোটামুটি আমরা কিন্তু সাজাই ফেলছি। এখন আমরা যোগ বিয়োগ করে দেখব কি অবস্থা আছে। এখানে কত আছে? 233 টাকা মাইনাস না। তো ওপেনিং ব্যালেন্স কত আমার? এখানকার ওপেনিং ব্যালেন্স, এই যে বিগিনিং ব্যালেন্স 905 টাকা 49 থেকে 233 বিয়োগ করেন তো কত হয়? 905 233.38, 905.49 পয়সা ছিল কিন্তু 905.49। এই যে এটা মিলছে না, 672.11। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, যেটা আমরা ম্যাক্সিমাম সময় ভুল করি, এই না মিলায় কেউ আপলোড করবেন না। যতক্ষণ না ক্লোজিং ব্যালেন্স আপনার মিলবে ততক্ষণ আপনি আপলোড করবেন না, এইভাবে মিলায়ে আপলোড করবেন। আপনি যদি একবার আপলোড করে ক্যাটাগরি করে ফেলেন তাহলে কিন্তু আপনার ভুলগুলো ধরতে অনেক কষ্ট হবে, তখন আপনার মাথা হ্যাং হয়ে যাবে। মনে করেন 400-500 ট্রানজ্যাকশন হবে, যখন এই মিলবে না তখন তো আপনি ঝামেলায় পড়ে যাবেন। অবশ্যই যোগ বিয়োগ আমি যেভাবে করলাম, করার পরে আমার যখন ক্লোজিং ব্যালেন্স মিলছে তখন আমি ধরে নিয়েছি মোটামুটি ওকে আছে। ক্লিয়ার? হ্যাঁ থাকতে পারে, ওইখানে লেখা থাকে ট্রান্সফার বলে লেখা থাকবে, সেইটা ওই ট্রানজ্যাকশনটা দেখে আপনাকে বুঝতে হবে। যেখানে অবশ্যই যদি ডেবিট থাকে তাহলে লেখা থাকবে না এইটা ট্রান্সফার হয়েছে, সেখানে তো চেক। সেইটা ওই মানে স্টেটমেন্ট দেখে আপনাকে বুঝতে হবে যে এই অ্যামাউন্টটা আমি কি করছি। হ্যাঁ সেইভাবে সাজানো না, মানে সাজানো তো ঠিক আছে, এখন যখন আমি ক্যাটাগরি করব তখনের ওইটার কাজ, ওইটা আমি এখনো দেখাই না, ওইটা দেখাচ্ছি আমি এই পর্যন্ত কি দেখালাম। হ্যালো স্যার, ওই যে 1 মিনিট পরে স্যার কলটা এন্ড হয়ে যাবে, একটু স্যার আবার একটা লিংক দিয়েন স্যার 1 মিনিট পরে। আচ্ছা আচ্ছা আমি দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। মানে আপনি যেটা বলছো ওটা এখনো দেখায় নাই, আমি ওটা ক্যাটাগরির সময় দেখি। এই পর্যন্ত কারোর কোনো কোশ্চিন আছে কিনা বলেন? তো ওদের একটা লিঙ্ক দিয়ে দিই। আমরা কি করলাম, প্রথমত আমরা যে একটা পিডিএফটাকে তো আমরা কি প্রথমত এটা 100, হ্যাঁ হ্যাঁ আমি আরেকটা জিনিস বলি, আপনার বাইরের ব্যাঙ্কগুলো আপনার আমাদের দেশের মতো না, আর আমাদের দেশেও কিন্তু ডেবিট ক্রেডিট থাকে। আপনাকে ওই স্টেটমেন্ট দিকে বুঝতে হবে কোনগুলা উইথড্র হয়েছে আর কোনগুলা জমা হয়েছে। আমারটা এইটা মনে হচ্ছে, আরও কঠিন কিছু থাকে, কারণ স্টেটমেন্টগুলো না দেখে যদি আপনি বুঝতে না পারেন
কোন টাকাগুলো উইথড্র হয়েছে আর কোনগুলা ক্রেডিট হয়েছে, এগুলো বুঝতে হবে। এক এক ব্যাংকের কিন্তু এক এক রকম, ঠিক আছে। কিন্তু উদ্দেশ্য আমার কি, আমরা একটা কলামে নিব যে টাকাগুলো আমার উইথড্র হয়েছে অর্থাৎ আমার এক্সপেন্স হয়েছে বা আমি দিয়ে দিছি সেইগুলো হবে মাইনাস, আর প্লাস তো আর প্লাস দেওয়ার কিছু নাই, যেগুলো আমরা জমা দিছি। এইটার ম্যাক্সিমাম সময় আমরা কি ভুল করি, আমরা এইভাবে সাজায়ে আমরা আপলোড করে দিই। আপলোড করার পরে আমি যে মিলালাম না, আমার টান দিয়ে দেখলাম 233, ওপেনিংয়ের সাথে মাইনাস করে আমার ক্লোজিং মিললো, তারপরে কিন্তু আমি ধরলাম যে মোটামুটি আমি সাজাইছি না। কিন্তু আগেই কিন্তু আপনারা আপলোড করবেন না, আমি ওটা দেখাবো, ওইটা আরও অনেক কথা হবে। এখন আমার এইটা আমি ধরে নিচ্ছি যে ঠিক আছে না, যেহেতু আমার ক্লোজিং ব্যালেন্স আমি মিলছে, আমার এটা ঠিক আছে। এইটাকে আমি এখন ওই এটা তো এক্সেল, এটা CSV ফাইলে কনভার্ট করব। কিভাবে, এই যে ফাইলে যাবেন, যাওয়ার পরে যে সেভ অ্যাজ, এইখানে এগুলো আপনারা অনেকেই জানেন, দিস পিছি, এই যে সেভ অ্যাজ টাইপ, এইখানে যাওয়ার পরে এই যে এইখানে আছে CSV, মানে হলো কমা ডিলিমিটেড, এর পুরা মিনিং এটা, মানে ওদের কি ল্যাঙ্গুয়েজ তো, এই যে বুঝছেন তো, এগুলো তো পারবেন না। হ্যাঁ, এই CSV কমান্ড এইটা মনে রাখবেন, এই ফাইলে আপনার হলো আমরা এটাকে কনভার্ট করব। এবার সেভ দিব, ওই সেভ দিলাম, ওকে। আমরা কিন্তু আপলোড করব ওই ফাইলটা, CSV, এক্সেলটা না, এক্সেল ফাইল নিবে না কিন্তু। আগে যখন আমরা বিভিন্ন প্রোডাক্ট, চার্ট অফ অ্যাকাউন্ট আপলোড করি, সেখানে কিন্তু এক্সেল ফাইল আপলোড করছে, কিন্তু ব্যাংকের ক্ষেত্রে সবসময় CSV ফাইলটা আপলোড করতে হবে যখন আমি ব্যাংক রিকনসিলিয়েশন করব। ক্লিয়ার? ওকে, তো আমরা যাই এখন কিভাবে আপলোড করব। আমার মোটামুটি একটা পর্যায়ে আমরা আসছি এইখানে। এখন আমি যাই আমার ব্যাংক এই যে ট্রানজ্যাকশন থেকে রিকনসাইল, ওকে, এইটা ওপেন করি। এইভাবে আসবে, লিখবেন গেট স্টার্ট, ক্লিক করলে হবে। চার্ট অফ অ্যাকাউন্ট কীভাবে করতে হয় ওটা তো আমরা জানি তো, এগুলো নিয়ে তো আর আমাদের সমস্যা নেই। এই পর্যন্ত আমরা যে কাজগুলো করলাম, এইখানে কারোর কি কোনো বুঝতে পারেন না এমন আছে কি না, যে আমার মনে হয় আর একটু এই পর্যন্ত আমি এইটুকু কি বোঝা গেছে না? আপলোড করব, আমি চিন্তা করতেছি আমি একবারে দ্রুত দিতে চাচ্ছি না, যে পর্যন্ত করলাম এইটুকু ঠিক আছে। তা আমরা যাই এখন এই আপলোড করি। এই যে ট্রানজ্যাকশন, আমি কীভাবে আসলাম, এই ব্যাংক ট্রানজ্যাকশন থেকে প্রথমে গিয়ে ট্রানজ্যাকশন থেকে রিকনসাইল, ওইখানে যাওয়ার পরে এই অপশনগুলো আছে, আমি এখান থেকে, ওরা বলছে কানেক্ট অ্যাকাউন্ট। অনেক সময় কি হয়, যেমন আমার যে ক্লায়েন্ট আছে, কুইকবুকের সাথে ওর ব্যাংকটাকে ট্যাগ করা, মানে কানেক্ট করা, তাতে লাভটা কি, ওই স্টেটমেন্টটা কুইকবুকে সরাসরি আপলোড হয়ে যাবে। কিন্তু আমাদের দেশে কোনো ব্যাংকের সাথে কুইকবুকের এইভাবে কোনো লিঙ্ক নাই, ওই কারণে আমরা কি করব, ম্যানুয়ালি করব। আর একদম সরাসরি ব্যাংক থেকে ওই এক্সেল ফাইল হয়ে মানে যেখানে আপলোড করার মতো ওইখানে এসে থাকে, অটো আপলোড হয়ে যায়, মানে ওদের এই কানেক্ট। হ্যাঁ, মানে 20,000-এর উপরে ব্যাংক আছে যাদের সাথে কুইকবুকের এই লিঙ্ক আছে, না আমাদের দেশে কোনোটার সাথে এভাবে নাই। আর একটা অ্যাকাউন্ট কানেক্ট করতে হলে পরে তো ওই ব্যাংকের আইডি পাসওয়ার্ড লাগবে, সেটা তো আর আমার ক্লায়েন্ট আপনাকে দিবেও না। যেমন আমরা ইন্টারনেট ব্যাংকিং করি, সেখানে আইডি পাসওয়ার্ড লাগে না, ওটা তো আর কেউ আরেকজনকে দিবে না। তো আমরা কি করব, আপলোড করব ট্রানজ্যাকশন। এইটা আমি আপলোডে যাওয়ার পরে কোথায় আসলাম, এই যে এখানে সিলেক্ট ফাইল। তো আমাকে এই যে এইটা নিব, আমি যে কোনটা নিব, CSV ফাইল যেটা করছে ওইটা,
সিএসবি না হলে কিন্তু নিবে না আপলোড। আবারও এইবার কন্টিনিউ দেই। কোন ব্যাংকের আন্ডারে আমি আপলোড করব চার্টার, তার মানে আমার কি ব্যাংকের নাম, এই যে এইটা, সেইটা দেওয়ার পরে এখানে কন্টিনিউ দেন। এই জিনিসটা কিন্তু একটু বোঝার, এর আগে যে কাজগুলো করছি ওনারা আমাদেরকে কি বলছে যে ইজ দ্য ফার্স্ট রো ইন ইউর ফাইল হেডার, তার মানে আমরা যেটা করছি আমাদের এইটা হেডার না। এখন কেউ যদি একটু কুণ্ডিতি করে উপরে একটা রো খালি রাখেন তাহলে কিন্তু আপলোড নিবে না, আর নিলেও আপনার কিন্তু ওই যে যে হিসাব মিলবে না। তাহলে কি হলো, ওরা যেভাবে বলছে ওইভাবেই করতে হবে। আমাকে প্রথম না না হবে না, না 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 নিবে না। ওই ওপেনিং ব্যালেন্সটা কী করতে হবে এটা আমি দেখাচ্ছি, ওইটা নিয়ে আপাতত যেখানে আছি এটা নিয়ে আমি আলাপ করতেছি। ওরা প্রথম আমাকে বললো উপরের যে রোটা আছে এটা অবশ্যই হেডার হতে হবে, অন্য একটা উপরে যদি ব্লাঙ্ক রাখেন তাহলে কিন্তু হবে না, ক্লিয়ার। তারপরে সেকেন্ডটা কি বললো, হাউ মেনি কলাম শো ইয়োর অ্যামাউন্ট, এই যে আমরা অ্যামাউন্টে একটা কলামে দেখাইছি না, ইচ্ছা করলে দুইটা কলামে দেখানো যায়, কিন্তু আমরা একটাতেই শিখব, কারণ আমরা যখন জেরো করব ওরা আবার একটার বেশি নেয় না, কুইক বুক আবার এই অপশনটা রাখছে। সো আমরা একটা কলামে দেখাইছি না, এই যে ওয়ান কলাম, ঠিক আছে। তাহলে হোয়াট ইজ দ্য ডেট ফরম্যাট, এই যে ডেট ফরম্যাট, এখন এখানে আসে আমি যে বারবার যেটা বলতেছিলাম আমি একটু চেক করে দেখি আমার ডেট ফরম্যাটটা সেটিংয়ে কি আছে। এই সেটিংয়ে যদি আপনার ডেট ফরম্যাট, আপনি হয়তো আপনি যদি আপলোড দিলেন ইউএসএ আর আপনার সেটিং করা আছে ইউকে, তাহলে কিন্তু আপনার ডেট এলোমেলো হয়ে যাবে, তাহলে একটার সাথে অ্যামাউন্ট মিলবে না। এই যে অ্যাডভান্সে আছে, এই যে এখানে কি দেখেন তো, তার মানে আমার সাথে করে মিল আছে, মিল নাই, তার মানে কারণ ওইখানে তো মাস আগে দেওয়া আছে, তাই দেওয়া আছে না। তো আমি একটু ঠিক করে নিই, হ্যাঁ এটা ঠিক করে নিই, এইটা তাই না, মান্থটা আগে দেওয়া, এটা অ্যাডজাস্ট না মিলাই নিলে আপনার ওইগুলা পরে যে ঝামেলা হয়। এ কোথায় যে করলাম বুঝছেন তো, এগুলো কিন্তু ভিডিওতে আছে, দেখেন। আচ্ছা, তো আমরা কি করব, আমাদের মাসটা আগে রাখবো না, তা প্রথমটা সিলেক্ট করলাম। এখন এইখানে দেখেন এই কলাম হবে ডেট ওয়ান, আমাদের ওয়ান কলাম না, দ্বিতীয়টা আছে ডিসক্রিপশন আর দ্বিতীয়টা আছে অ্যামাউন্ট, এটা অপশনাল, এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। আমাদের এই তিনটা ঠিক আছে না, এখন আমরা যাই কন্টিনিউ। এই যে এইখানে এসে ওরা আমাকে বলছে যে দেখেন আপনার কতগুলো ট্রানজ্যাকশন পাশাপাশি। এখন একটা জিনিস আর একটু বলে, মানে এটা আবার বলে পরে আবার বলার সুযোগ পাবো না, এই মনে করেন আপনি অনেকে আবার থাকে তো, আমি যেমন মিলাই নিছি আমার টোটাল ক্লোজিং ব্যালেন্স কত, অনেকে আবার না মিলাই তো আপলোড করবেন আপনারা অনেকে, করার পরে আপনি এখন দেখতেছেন তো আমি তো এইটা একটা মিসিং হয়ে গেছে, কারণ আপনি তো ক্লোজিং ব্যালেন্স মিলান নাই, হয়তো আমি তো আবার অনেকগুলো কপি করে নিয়ে এসে বসালাম না, আপনি না করে আপলোড করছেন, এখন চিন্তা করতেছেন তো আপনার কোনোটা মিসিং হয়েছে। যখন কোনোটা মিসিং হবে কিভাবে আপলোড করবেন, কারণ এই পুরাটাই আপলোড করে যেইটা আপনি নিতে চান সেইটা শুধু সিলেক্ট করবেন। আমি মানে মূলত কি আমরা পুরোটাই এখন নিব, হ্যাঁ, নেওয়ার পর আপলোড করলাম, আপলোড করার পর আপনার মনে হয়েছে আমার দুইটা মিসিং হয়েছে, হ্যাঁ, এখন কি করবেন, আপনি পুরো এক্সেল শিটটা আপলোড করবেন, করে যে দুটো মিসিং হয়েছে সেই দুইটা যার সিলেক্ট করবেন, যে দুইটা আপনার প্রয়োজন সেই দুটো সিলেক্ট করে আপলোড করবেন। সেকেন্ড টাইম আপনি যখন আপলোড করবেন হয়তো যেটা, হ্যাঁ যেটা আপনার বাদ পড়বে না, এমনও থাকে এখানে আমার আছে হলো মাত্র 30-40টা, যখন একই জায়গায় থাকবে মনে করেন 1-150, একটা দুটা বাদ পড়তেও পারে। আবার এমন সময় হয় অনেক সময় কুইক বুকে অনেক মিসিংও হতে পারে, যেহেতু একটা যন্ত্র তো একটা সফটওয়্যার, 150-র ভিতর দুইটা হয়তো ওরা আপলোড নেয়নি,
তখন তো আর আপনার ক্লোজিং ব্যালেন্স মিলবে না, মিলবে? এক্সেলে মিলানো আছে, বাট এখান থেকে মিসিং হতে পারে, তখন আপনি আবার ওই দুটো আপলোড করতে হবে না আপনাকে? চেক করবেন না আপনি, চেক করে তো আপলোড করবেন, তখন যে দুইটা আপনি আপলোড করতে যান শুধু ওই দুইটা সিলেক্ট করবেন। আমার এই কথাটা বলতেছিলাম। এইখানে আমি যখন এটা আপলোড করব, এখানে কি ওপেনিং না না, ওপেনিং ব্যালেন্স দেওয়ার এখানে সুযোগ না। আমি ওইটার কাজ আছে, বাট ওইটা আমি দেখাবো পরে। ওপেনিং ব্যালেন্সটা কী করবেন সেটা একটু পরে দেখাবো, হ্যাঁ। পরবর্তীতে আপলোড দেওয়ার পরে মনে হলো যে কি না, ওপেনিং ব্যালেন্সটা এখানে অ্যাড করে কিন্তু নিবে না। অ্যাড না, মানে আমি এখান থেকে তো কোনো অপশন নেই, আমার ওপেনিং ব্যালেন্স আর ক্লোজিং ব্যালেন্সটা মিল একটা হয় কিনা ও এইখানে দেখতে না, এইখানে নাই, এখানে না, আপনি আপলোড করার পরে ব্যাংক ফিডে দেখাবে, সেটা একটু পরে আসতে পারবো আমি। আচ্ছা, তো আমার যেহেতু আমি পুরাটাই নিব, তো আমি পুরাটাই সিলেক্ট করলাম। তা আপনি বোঝাতে চাচ্ছেন এখানে ব্যালেন্সটা শো করে কিনা? না না, এখানে শো করে না। তাহলে আমার ব্যাংক স্টেটমেন্টে না, কয়টা আমার 28টা না, তো আমি একটু চেক করে দেখি তো আমার টোটাল ট্রানজ্যাকশন এখানে কয়টা আছে। আপনি 28টা আছে না, এই মোট 29টা মানে 28টা, ঠিক আছে। তাহলে আমি কিন্তু ধাপে ধাপে চেক করতেছি, কারণ এই ব্যাঙ্ক রিকনসিলিয়েশন এমন একটা বাজে বলতে যে এমন একটা কাজ, এইটা আপনি যদি আপলোড করেন, আপনি ভুল করেন, এই ভুল করে ব্যাক করে এসে কারেকশন করাটা অনেক কঠিন কাজ। হবে না তা বলি নাই আমি, কারণ আপনার শুরুতে আপনি যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবেন তখন নিজেই পারবেন। শুরুতেই যদি আপনি এই ভুলটা করে ফেলেন, তখন আপনি ক্লায়েন্টের কিন্তু কাজ টাইমলি দিতে পারবেন না। আর এইগুলা তো আমিও আপনাকে ফোনে কিন্তু সাপোর্ট দিতে পারবো না, কারণ যতক্ষণ না দেখা যায় তখন ওই দৌড়াতে হবে আমার কাছে, হয়তো আপনার ল্যাপটপ নিয়ে এখানে আসতে হবে, তাই না? কারণ এইগুলাকে একটা একটা করে দেখে সম্ভব? আর 100-150 অ্যাকাউন্ট আমি কি চেক করে বলতে পারবো যে এখানে ভুল আছে? ওই কারণে প্রত্যেকটা জায়গায় আপনাকে মিল করতে করতে আগাতে হবে। ওকে, এই যে আমার আপলোড হয়েছে। এই যে আমার সব চলে আসছে। ওই যে আপনি যে কোশ্চেনগুলো করছিলেন না, যে ট্রান্সফারও তো হতে পারে, এইটাই যে রেকর্ড ট্রান্সফার থাকবে যে, জি এগুলো অটো, হ্যাঁ এগুলো আপনাকে অনেক সময় কুইক বুক সাজেস্ট করবে, হ্যাঁ এটা সফটওয়্যারের সুবিধা। এটা আমি দেখাচ্ছি, বাকি কাজ কীভাবে কী করতে হবে ওইটা দেখাচ্ছি, হ্যাঁ। এই হলো, এইগুলা কিন্তু অটো দেখাবে, হ্যাঁ। এখন আমার এইখানে টোটালটা এই আমার এই একটা ব্যাংক না, এখানে আপনার যদি আরও 5টা থাকে তাহলে এইখানে 5টা সিরিয়ালে দেখাবে। আর একবার আপলোড করার পরে তখন আর ওই যে চিত্রটা আসছিল না আপলোড, তখন এইখান থেকে করতে হবে আপলোড, এই যে আপলোড ফর্ম ফাইল, ঠিক আছে। মানে প্রথমবার শুধু ওই দেখাচ্ছিল না কানেক্ট করেন ব্যাংক, ওইখানে আপলোড, দ্বিতীয়বার থেকে আর দেখাবেন, এখন এইখান থেকে আপনি করতে পারবেন, হ্যাঁ। এখন আসেন এরপরে নেক্সট কাজগুলো কি থাকে। যেমন আমার সবগুলা ফর রিভিউতে আসছে, এখানে অপশন কি কি আছে, এগুলো তো আপলোডের বিষয়টা তো আপনার জানি মোটামুটি। রিভিউ, ক্যাটাগরাইজ, এক্সক্লুড। আবারও বলি, কুইক বুকে কিন্তু কোনো কিছু ডিলিট করা যায় না সরাসরি, তাই না? এই রিভিউতে মানে এগুলো আমাকে টোটাল ট্রানজ্যাকশন যখন আমি আপলোড করব সবগুলো রিভিউতে আসবে, আসার পরে আমি একটা একটা করে ক্যাটাগরি করব, তখন একটা একটা করে এই ক্যাটাগরিতে চলে আসবে। এবার আসেন আমি একটা কমতে থাকবে, তখন এইখানে বাড়বে, এই যে এইখানে বাড়বে, হ্যাঁ। আচ্ছা, আমি একটা ট্রানজ্যাকশন দেখাই, এইখানে বলা হচ্ছে নট ট্যাক্সের টোল অথরিটি। আরেকটা জিনিস এখানে আমাকে অনেকগুলা সাজেস্ট করতেছে না, এগুলোকে আমরা দিছি, দেই নাই কিন্তু। এই কুইক বুক কিন্তু অটো আপনাকে দেখাচ্ছে, কুইক বুক অটো দেখালেই যে আপনি ওইখানে অ্যাড করে দিবেন তা না, প্রত্যেকটা ট্রানজ্যাকশন কিন্তু আপনাকে যাচাই করতে হবে যে এইটা সেই এক্সপেন্স কিনা। এখন কোশ্চিনটা হলো, আমি ব্যাংকের যে স্টেটমেন্ট থাকে ওখানে যে ডেসক্রিপশন থাকে ওইটা দেখে কিন্তু সব বোঝা যায় না,
শর্ট করা থাকে, ওইখানে কিন্তু ডিটেলস লেখা থাকে না যে এইটা এই খরচ, এইটা এই তখন আপনি কি করবেন? এখানে কয়েকটা পদ্ধতি আছে। প্রথমত আজীবন মনে রাখবেন, আপনি যখন এই ক্লায়েন্টের বুকে কাজ করবেন না, ওর কুইক বুকে তো কাজ করবেন। এই ধর একটা ব্যক্তি তো আর একই ট্রানজ্যাকশন কিন্তু সেম হয়, যে ব্যবসা করে হয়তো তার 20টা ক্লায়েন্ট থাকতে পারে, সে 20 জনের কিছুটা মিল থাকে। এই ধরনের ট্রানজ্যাকশন উনি আগে কোথায় মানে ইনক্লুড করছে, কোথায় ক্যাটাগরি করছে? প্রথম ধাপ, একজন ব্যক্তি যদি ব্যবসা, সে খুলনার সাথে যদি বিজনেস করে, তাহলে তো সে খুলনার ওদিকে ট্রাক ভাড়া করবে, তাই না? সে তো আর উল্টা দিকে করবে না। তাতে দেখা যাবে কি প্রায় 50% ট্রানজ্যাকশন ওর সাথে মিলে যাবে। তাহলে প্রথম কি, প্রথমটা দেখতে হবে যে এই ট্রানজ্যাকশনটা ক্লায়েন্ট আগে কি করছে। আপনি যদি কোথাও চাকরিতে ঢুকেন, আপনি আপনার সিনিয়রকে যদি কোনো কোশ্চেন করেন, বলবে যে আগে করা আছে ফাইলটা দেখো, এটা বলে না, দেখবেন যে এই রিলেটেড অনেক কাজ করা আছে, দেখো ওইখানে ফাইল আছে। আমরা তো তাই দেখি। আমি যখন ওই ফাইল আমার স্যারের কাছে যাই, স্যার বলে দেখো এই ফাইলগুলো আগে করা আছে। অথবা উনি কী করে, ওই আগের যে প্রপোজালটা আছে ওইটা আমাকে মেল করে দেয়, বলে এইটা দেখো এ হবে। তাহলে আমরা কি বুঝলাম? অর্থাৎ আগে কি করা আছে সেইটা আমাকে যাচাই করতে হবে। অর্থাৎ উনি কী করছে, এই ট্রানজ্যাকশনটা ক্যাটাগরি উনি কোন হেডে করছে, এই একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতিটা হলো আপনি এইটাকে কপি করেন, করে এই গুগলে সার্চ দেন। হয়নি নাকি? ডেসক্রিপশনটা কোথায়? এটাই তো ডেসক্রিপশন না, এটা ব্যাংকের ডেসক্রিপশনটা। এটা তো সার্চ নিল না কেন? এই যে ওনারা বলছে যে ইফ ইউ হ্যাভ কোশ্চেন অ্যাবাউট এনটিটি অ্যাকাউন্ট, এটা দ্বারা কি বোঝাচ্ছে? আমি একটু আরেকটু নিচেই দেখি কি ধরনের এক্সপেন্স, ওয়ে টু কন্ট্যাক্ট। আচ্ছা, এনটিটিটাই কি? আমরা যদি এইটাই দেখি, এইটা দ্বারা বোঝাচ্ছিল টোল অ্যান্ড ফি, মানে এটা অথরিটি, এনটিটি একটা ওখানকার অথরিটি, তাদেরকে আমরা টোল অ্যান্ড ফি দিছি। অর্থাৎ আমরা এটা দ্বারা কী বুঝালাম যে হয়তো উনি গাড়িতে গেছে, আমরা টোল দিই না, এই টোল দিছে। তাহলে আমি মোটামুটি একটা ধারণা পাইলাম না এটা কী ধরনের এক্সপেন্স। নিশ্চয়ই হয়তো ওনার ট্রাভেলিং এক্সপেন্স হতে পারে, বুঝছেন তো? এটা হয়তো ওইখানে অটো দেখাচ্ছে, তাহলে আমরা এটা ধরে নিতে পারি না ট্রাভেলিং এক্সপেন্স। আমরা তাহলে যাই এবার যে এইটাকে ট্রাভেলিং এক্সপেন্সে দেই। এইখানে কি করব, জাস্ট এইখানে দেওয়ার পর এই ভ্যাট যদি থাকে, ভ্যাটের অপশন, এখানে যেহেতু আমরা ভ্যাট এটা 0 করে দিই, অ্যাড করে দিলাম। এবার কোনটা? হ্যাঁ, তাহলে তো দেখাবেও না, তখন আপনাকে একটা এটা আছে অটো দেখাচ্ছে, তার মানে এইখানে দেখানো মানে এই নামে অলরেডি চার্ট অফ অ্যাকাউন্ট করা আছে। যদি আপনার এই নামে চার্ট অফ অ্যাকাউন্ট না থাকতো, তাহলে আপনার একটা চার্ট অফ অ্যাকাউন্ট করে নিতে হবে। আমি বোঝাচ্ছি যে ওই ডেসক্রিপশন দেখে আপনার কোনো ট্রানজ্যাকশনই বুঝতে পারবেন না এটা কি ধরনের। তখন আপনাকে আমি 2টা পদ্ধতি বলছি, আরও বলবো। প্রথমত আপনি দেখবেন যে এই ধরনের ট্রানজ্যাকশন আগে উনি কী করছে, ওখান থেকে যদি আপনার তথ্য না পান, দ্বিতীয়ত ওটা সার্চ দেবেন গুগলে, দিলে পরে কোনো তথ্য পাবে, তাই না? তারপরও যদি না পায়, তারই কী করব, আছে আরেকটা। আচ্ছা, মানে আপনি তো কাজ করবেন ক্লায়েন্টেরই কুইক বুকে, তো উনি এই রিলেটেড এক্সপেন্স যদি আগে পোস্টিং দিয়ে থাকে, তখন আপনার ইনকাম স্টেটমেন্ট যদি দেখতে পারবেন, এই কন্টিনিউ, এইখানে তো অটো শো করবে, পাশাপাশি আপনাকে চেক করতে হবে। মানে ওই কুইক বুক তো কাজ করবেন ওনার অ্যাকাউন্ট, অনেক সময় ওনারা আগেই পোস্টিং দেয়, হয়তো আমাকে কাজ দিচ্ছে সেপ্টেম্বর, সে তো জানুয়ারিটা আগেই করে রাখতে হবে।
হ্যাঁ, না না, এইটা ইনপুট দেওয়া নাই, কাজ করা বলতেছে আমি হয়তো সেপ্টেম্বরের কাজ করতেছি, ও হয়তো গত বছর করতে পারে, জানুয়ারিরটা করতে পারে, তখন তো ওর এই ধরনের এক্সপেন্স ছিল। ওই কথা বলছি, উনি তো আগেই কাজ করছে, হ্যাঁ হ্যাঁ, বাট পরে এসে বলে রিকনসিডার করে দেন। আমি তো এই টাকা দিয়েও করতে পারি বা ওটা দিয়েও দেখতে পারি। দেখে মানে আপনি ধারণা নিতে পারেন ওই ডেট অনুযায়ী খরচটা আছে কিনা বা এই কি আছে। ওই ডেট হতে পারে, বা এই ধরনের ট্রানজ্যাকশন উনি আগে কি করছে, কোথায় ইনপুট দিছে, আমি আগে পিরিয়ডের প্রফিট এন্ড লসটা নিয়ে আমি রিভিউ করতে পারেন। মানে আপনার যে 100% মিলবে তা না। প্রিভিয়াসটা দেখি হিস্ট্রি যদি পারে। আর আমরা এটা কিভাবে পাইলাম, এটা পাইলাম কিন্তু গুগলে সার্চ দিয়ে, তাই পাইলাম না। আর একটা জিনিস আসলে যে চ্যাট জিপিটি এখন বেশ দেখবেন ইউজ করা যায়। আপনি চ্যাট জিপিটিতে জাস্ট এটা কপি করে লিখবেন যে প্লিজ ক্যাটাগরি দিস ট্রানজ্যাকশন, দেখবেন ডিটেলস ওরা করে দেয়। চ্যাট জিপিটি অনেক ইফেক্টিভ। চ্যাট জিপিটিতে এখানে তার অ্যাকাউন্ট না থাকলে ওটা ঢোকা যাবে না। ওই চ্যাট জিপিটি থেকে এই ডেসক্রিপশনটা কপি করে ওইখানে সার্চ দিয়ে খালি লিখতে হবে প্লিজ ক্যাটাগরি দিস ট্রানজ্যাকশন, দেখবেন যে আপনার ডিটেল চলে আসবে। আরও ভালো হয়, আপনাকে হয়তো চ্যাট জিপিটি বলতে পারে যে এটা প্রতিষ্ঠানটা কী ধরনের, অ্যান্ড আপনার যার কাজ করবেন আপনি তো তার প্রতিষ্ঠান সম্বন্ধে আগে জানতে হবে, আপনার ব্যবসার ধরন কী, আপনি কী ধরনের ব্যবসা করেন। আপনি ব্যাংক স্টেটমেন্ট দিকে তার আপনি সব বুঝবেন না। মজার বিষয় হলো ওর কাছে যত কম কোশ্চিন করা যায়, ওর ওই ব্যাংক স্টেটমেন্ট বলেন, ও যে ডকুমেন্টে দেবে ওর প্রতিষ্ঠানের তো নাম থাকবে, থাকবে না, ওইটা গুগলে সার্চ দেখবেন, দেখবেন ডিটেল চলে আসবে। তখন ওইখানে দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন ওর কী ব্যবসা, কী ধরনের ব্যবসা। সবার আগে কাজ করার আগে তার ব্যবসাটা বুঝতে হবে কিন্তু, যে উনি কিসের ব্যবসা করে। ব্যবসা না বুঝলে কিন্তু আপনি এই ট্রানজ্যাকশনগুলো ধরতে পারবেন না। উনি কি সফটওয়্যারের বিজনেস করে, উনি কি হলো আপনার হলো রিয়েল এস্টেট বিজনেস করে, উনি কি রিটেলার নাকি, এইগুলো আগে বুঝে নিয়ে তারপরে কিন্তু আপনার না কি টাইপের খরচ হতে পারে, কী হতে পারে। এখন ধরুন হলে এর সাথে এক এক রিলেটেড, তারপরে আপনি এই গুগলে সার্চ দিবেন, ওদের ডিটেল চলে আসবে। কারণ ওদের যাতে লিমিটেড লাইবিলিটি যে কোম্পানি আছে প্রত্যেকটাতে নিবন্ধন করতে হয়, নিবন্ধন বাদে তো হয় না। আমাদের দেশের মতো না যে পলায় পলায় ব্যবসা বাণিজ্য করতে হয়, ওদেরটা কিন্তু অনেক স্ট্রিক্ট। ব্যবসা করতে হলে একদম সঠিক তথ্য দিয়েই করতে হবে। ওদের ব্যবসা করলে তোমরা লস আর সম্ভব না, ওদের ব্যবসা সবসময় ভালো ভালো হয়, আমাদের ব্যবসা আচ্ছা, তাহলে আমরা তিনটা বলছি। একটা বলছি হলো উনি কি করছে আগে গুগলে সার্চ দেবো, আর একটা চ্যাট জিপিটির কথা বলছি, সবচেয়ে বেশি পপুলার চ্যাট জিপিটি। থার্ড টাইমও যদি আমি না পারি, তখন আমরা জেনারেলি কী করি, একটা এক্সেল শিট করি, এক্সেল শিট করে লিখে দিই যে এই ট্রানজ্যাকশন এই অ্যামাউন্ট, ডান সাইডে লিখি একটা আর একটা কলাম নিয়ে যে এইটা আমার মনে হচ্ছে এই, তুমি এটা ঠিক করে দাও। তখন ওরা, অথবা অনেক সময় আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করি যে এই অমুক ডেটের এই ট্রানজ্যাকশনে কী পারপাস, ও যে পারপাসই হোক বললে আমি বুঝে ফেলি। এই চারটা মেথড আপনাকে ইউজ করতে হবে। হ্যাঁ, আপনি ওই গুগলও আপনাকে হেল্প করতে পারবে না, চ্যাট জিপিটিও পারবে না। তখন আপনি ওই ক্লায়েন্টকে হলো বলতে হবে যে আমি তো এটা বুঝতে পারতেছি না, এটা কি পারপাস খরচ হয়েছে, দেখবে ওরা বলে দিবে যে এই পারপাস খরচ হয়েছে, তখন তো আমরা জেনে যাব, পারবো না। ওকে, এই যে আমরা একটা ক্যাটাগরি করছি, এখানে কিন্তু 28টা ছিল না, 27টা, এই যে এইখানে একটা চলে আসছে, এই যে একটা চলে আসছে, আসছে না? হ্যাঁ হ্যাঁ, আন্ডার করা যায়। এখন এমন হতে পারে যে আপনার এই ট্রানজ্যাকশনটাকে আপনি ডিলিট করবেন। কেন ডিলিট করব? ডাবল চলে আসতে পারে, অনেক রকমের কারণ হতে পারে। তখন আপনি এইটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এক্সক্লুড, সিলেক্ট করে এক্সক্লুড, এবার এক্সক্লুডে যান, আপনি দেখেন ওই ট্রানজ্যাকশনটা আছে, এইটাকে সিলেক্ট করে এই যে ডিলিট অপশন আসছে, তার মিনিং আপনি কিন্তু সরাসরি ডিলিট করতে পারবেন না। আপনি হ্যাঁ এক্সক্লুড নেওয়ার পরে তারপরে আপনাকে ডিলিট করতে হবে। যেহেতু আমি ডিলিট করব না, এটাকে আন্ডু করে আবার ব্যাক নিব। মানে যেভাবে জেনারেলি এই অপশনটা কাজে লাগে না, তারপরও যদি কারোর মনে হয় ডিলিট হতে পারে, এমন হতে পারে এক্সেস আছে,
আর ওরা কি করে, ওরা এলোমেলো পোস্টিং দিয়ে রাখে, মানে ওরা তো আর এত আপনার মতো আমার মতো তো এইভাবে ক্লাস করে যায় না, তখন ওইগুলো ডিলিট করতে হয়। যে ব্যাঙ্ক স্টেটমেন্টে নাই, ও পোস্টিং দিয়ে বসে আছে, তখন তো আপনাকে ডিলিট করতে হবে, তা নাহলে তো আর কোনো অপশন নাই। কিছু জিনিস আছে যেগুলো চার্ট অফ অ্যাকাউন্টে আসবে। যাই হোক, এখন এই যে ট্রানজ্যাকশনগুলো আমি একবার ক্যাটাগরি করে ফেলবো, সেগুলো অটো কুইকবুক দেখাবে, ঠিক আছে? যখন এইগুলো সব আসবে তখন আপনি কি করবেন, এটা সিলেক্ট করেন, সরি এইটা না, এইটা না, এই দুইটা, এইখানে একটা দেখাই, এইটা দেখার পরে জাস্ট অ্যাকসেপ্ট, তখন এই 5-7টা ট্রানজ্যাকশন একসাথে ক্যাটাগরি হয়ে যাবে। যেগুলো ওকে আছে। হ্যাঁ, যেগুলো অলরেডি আমি করছি, আমি এই রিলেটেড ট্রানজ্যাকশন করছি না একটা, এগুলো অ্যাকসেপ্টে দিয়ে দেবে। সফটওয়্যার যদি ক্যাচ করে তারপরে কি আমরা ভেরিফাই করবো না? না, আপনি প্রত্যেকটা এখানে যে দেখাচ্ছে না আমাকে, তাহলে এইটা এই এখন ও বলছে এটা অ্যাডভার্টাইজমেন্ট, এটা আপনার প্রত্যেকটা ভেরিফাই করতে হবে। হ্যাঁ, আর আমি যেহেতু একটা অলরেডি ক্যাটাগরি করছি, ওই রিলেটেড ট্রানজ্যাকশন তো আমি ওই হেডেই যাবে, ওই কারণে আমি সবগুলো সিলেক্ট করে একবারে অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট, হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ। এখন আপনি যদি একটা একটা করে করতে চান তাহলে আপনার অনেক সময় লাগবে না, আমি ওইটা সিলেক্ট করে একবারে অ্যাকসেপ্ট দিলে ওটা একবারে নিয়ে নিল, ওরা ক্যাটাগরি করে ফেললো ওই হেডে। এখন আরেকটা ট্রানজ্যাকশন সিলেক্ট করে এখানে অ্যাকসেপ্ট আছে, এডিট আছে, আর এক্সক্লুড, এডিটের অপশনটা আমি দেখাই। এডিট অপশনে গেলে আপনাকে কি দেখাবে দেখেন, আপনার কোন হেডে দিবেন। হ্যাঁ, এইখানে একটা বিভিন্ন হেড আছে, বিভিন্ন হেড আছে। আচ্ছা, এটাকে তো প্রথমটা অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে, এইখানে এসে আপনি দিতে পারবেন, পাশাপাশি এইখানে ভ্যাট সিলেক্ট করে দিতে পারবেন। তার মিনিংটা হলো, যদি আপনি একটা একটা করে ক্যাটাগরি করতে চান তাহলে পরে এডিট অপশনে যে এইভাবে কোড সিলেক্ট করলে কিন্তু আপনি করতে পারবেন। অ্যাকসেপ্টটা কেন ইউজ করি, প্রত্যেকটা যদি আপনি আলাদা আলাদা না বুঝেন তাহলে কিন্তু আপনি মানে ক্যাটাগরি করতে পারবেন না, কোনটা কোন কাজে লাগে। যেমন আমি অ্যাকসেপ্টটা কি বোঝা গেছে? ভ্যাট রিলেটেড প্রত্যেকটা আপনাকে যখন ওরা ওই ট্রানজ্যাকশনের সাথে ভ্যাট আছে কি না, থাকে না, আপনি হয়তো খাইতে গেছেন কোনো বুফে বা স্বপ্নতে কিছু কিনতে গেছেন, ওখানে ভ্যাট নেয় না, তখন ওই কত পার্সেন্ট ভ্যাট নিয়ে যায়, সেই ভ্যাট অপশনটা দিতেই হবে আপনাকে। ভ্যাট থাকে না, এখন কিছু প্রোডাক্টে যেগুলো থাকবে না সেগুলো নাই, ওই কারণে ভ্যাটটা আপনাকে, ভ্যাট অপশনটা ওকে না দিলে এরা সেভ নিবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন যদি ভ্যাট থাকতো তাহলে সেই পরিমাণ পার্সেন্টেজ দিয়ে ভ্যাট দিতে হতো। ক্লিয়ার? এটা অটো কিন্তু আবার দেখাচ্ছে, দেখছেন, একটা করার সাথে সাথে ওই রিলেটেড যত ট্রানজ্যাকশন আছে আমি করতে পারবো। তাহলে আমি কি বলছি, ওই যে আমি একটা করলাম না, একটা একটু আগে করলাম, ওই রিলেটেড যত ট্রানজ্যাকশন আছে, এই কুইকবুক অটো এই যে ডেসক্রিপশন দিকেও মনে করছে যে এইটাই এই রিলেটেড খরচ। আপনার কাছে যদি মনে হয় যে না, তখন আপনি একটা একটা করে চেক করেও করতে পারেন। দেখেন এগুলো কিন্তু প্রায় একই রকম, দেখছেন একই রকম না, তার মানে ওই কুইকবুকে অটো ধরে নিচ্ছে যে এগুলা এই পারপাসে খরচ হয়েছে। কারণ আপনি যদি মনে করেন যে না আমি এটা নিব না, আমি একটা একটা করে চেক করি, সেটাও করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, আমরা যে এই যে এইখানে দুইটা অপশন ছিল, একটা অ্যাকসেপ্ট আর একটা এডিট, তাই না? এক্সক্লুডটা অন্য জিনিস। অ্যাকসেপ্টটা কখন কাজে লাগবে, যখন আমি একবার একটা ট্রানজ্যাকশন ক্যাটাগরি করে দিছি, ওই রিলেটেড যত ট্রানজ্যাকশন আসবে সেগুলোকে সিলেক্ট করে আমি অ্যাকসেপ্ট করলে আমার হয়ে যাবে। আর এডিটটা যদি আপনি একটা একটা করে আপনি করতে চান, হ্যাঁ সেইটা পারেন। এখন কোশ্চেনটা হলো এই অ্যাড আছে, অ্যাড নামও আরেকটা অপশন আছে, এইখানেও আপনি যেতে পারেন।
এইখানে আমি যদি অ্যাড দিই একটা একটা করে অ্যাকসেপ্ট করলে পরে অনেকগুলো একসাথে করা যায়, আর অ্যাড করলে পরে একটা একটা করে করতে হবে। হ্যাঁ, যেমন এইখানে এইটা দেখি, এটা কিন্তু নিবে না, কারণ এইটা তো আর আমি ওকে বলি নাই যে এইটা এই হেডে দাও। তখন আপনাকে কি করতে হবে, এই মনে করেন এইটায় আসার পরে কি বাবদ আমি এই টাকাটা পাইছি, যেহেতু ক্রেডিট ওই কারণে ওরা অটো সেলস দেখাচ্ছে। এখন আপনাকে দেখতে হবে ওই যে বিভিন্ন সিস্টেমে যে আগে উনি কি করছে, বা গুগলে সার্চ দিতে হবে, দিয়ে বুঝতে হবে, দেওয়ার পরে এখানে সিলেক্ট করে এই ভ্যাটটা দিতে হবে। এটা পারচেস না, এটা সেলস। ওকে, এখন আসেন আর একটা জিনিস একটু দেখাই আপনাদেরকে। তাহলে আমরা অ্যাডটা কেন লাগছে বুঝছি। আপনি একটা একটা করে অ্যাড করতে পারবেন। যদি একবার অ্যাড হয়ে যায়, যেমন এইগুলা সিলেক্ট করে অ্যাকসেপ্ট করলে একসাথে হবে, আর বাকিটা যেটা বলছে। এখন আমি অন্য একটা অপশন, এগুলো পরে একটা একটা করে পরে দেখাই। যেমন এই ট্রানজ্যাকশনটাই বলি, ওনারা হলো সেলস কত 300। হ্যাঁ, এমন হয় না ওই যে 3-4টা মানে ব্যাংকে যখন কেউ যায়, আপনার খরচ আছে হয়তো পানির বিল, তারপরে আর কি বিদ্যুৎ বিল, যত খরচ আছে না, এই সব মিলিয়ে মনে করলেন টোটাল এই $300। আপনি কি তিনটার জন্য আলাদা আলাদা চেক কাটি আমরা? নিশ্চয় কাটি না, একটা চেকের মাধ্যমে আমরা করি, কিন্তু খরচ তো তিনটা, আপনাকে তিনটা হেডে দেখাতে হবে। আমার কথা বুঝছেন কি না? মানে আপনার যদি $300 তিনটা খরচ মিলে হয়, তাহলে তো চেক তো আর তিনটা কাটি না, কিন্তু আমার কিন্তু ওই তিনটা খরচ তিনটা হেডে দিতে হবে। তাহলে অ্যাডভান্স একটা ডেবিট, ইউটিলিটি বিল একটা ডেবিট, তারপরে হয়তো বিদ্যুৎ বিল ডেবিট দেখায়, ক্রেডিট লস ওই টাকাটা দেখায়। সেইটা দেখায়। এখন আমি যদি তাই মনে করি, তাহলে আবার আমার এখানে কি করতে হবে, তখন এই ট্রানজ্যাকশনের উপরে ক্লিক করার পরে এই যে স্প্লিট নামে একটা অপশন আছে। স্প্লিট অপশনটা কখন ইউজ করব? যখন ওই টাকাটাকে আমরা ভাগ করে দিব। স্প্লিট মানেই তো ভাগ করে দেওয়া, তাই না? তো এই আলাদা আলাদা করে দেব। কেমন হতে পারে, কারণ ব্যাংকে তো আর আলাদা আলাদা তিনটা চেক নিয়ে যায় না, একটা চেকের মাধ্যমে। আমি মনে করলাম এখানে $300 আছে, তিনটা ট্রানজ্যাকশনের 100 করে 300, তখন এই স্প্লিট অপশনে যেতে হবে। যাওয়ার পরে দেখেন এই যে বিভিন্ন অপশন আসছে, এখানে আপনি আরও অ্যাড করে নিতে পারেন। তো আমি প্রথমটা মনে করি আমার এটা হেড, আপনাকে তো জানতে হবে যে এটা তিনটা কিসের খরচ। এটা না জানলে তো আপনার বিভিন্ন এক্সপেন্স দেখি, এটা আমি মনে করলাম একটা অ্যাডভার্টাইজমেন্ট, একটা অফিস এক্সপেন্স, একটা মনে করে অন্য একটা দেই। আমি আপনাকে বলছি যে আপনি 3-4টা মেথড পড়ার পরেও যখন আপনি বুঝবেন না, তখন তার কাছেই যেতে হবে। আমি কি এই $300 ওই ডেসক্রিপশন থেকে বুঝতে পারবো এটা তিনটা ভাগে ভাগ করা? কখনো সম্ভব না। ব্যাংক স্টেটমেন্ট দেখে এটা সম্ভাবনাই নাই। তবে সবচেয়ে মজার বিষয় হলো ওরা আপনাকে হেল্প করবে, এবং করে ওরা যত রকমের কোশ্চিন করেন ওরা হেল্প করবে। ঠিক আছে, তাহলে স্প্লিটটা কি আমরা কি বুঝতে পারবো? বুঝছেন? বলেন। বুঝতে, কিন্তু এই যে ভাগ করেন, ওই 300 টাকায় ভাগ করতে হবে, এটা বলবো 300 টাকায় ভাগ করতে হবে। আমি ওইটাই তো বলতেছি যে আমার এই অ্যামাউন্টটা আমরা ধরে নিলাম যে আমার 3-4টাও হতে পারে, 5টাও হতে পারে। এইটা ক্লায়েন্টের কাছ থেকে শুনে বুঝতে হবে। এই ধরনের যদি সমস্যায় আসেন, আপনি কিভাবে সলভ করবেন আমি সেইটা দেখালাম। আর সব ট্রানজ্যাকশন আপনি বুঝতে পারবেন না ডেসক্রিপশন দেখে।
সেখানে ক্লায়েন্টের হেল্প নিতেই হবে। আমি এখানে ভাগ করার লোক না, সেটা না 100 টাকা আমার 90 টাকা 50 টাকা হতে পারে, কিন্তু আমি যে 3000 টাকা বা 300 টাকা স্টেটে কাটছি, এইটাই যে এই ধরনের খরচ, ইনহেরিট খরচ একটা খরচ 1 লাখ টাকা হতে পারে, বা ছোট 5,000 টাকা আমি 10 টাকা 10,000 খরচ হতে পারে, তাহলে আমি ওই 5,000 খরচ বলতে গেলে এটা 3 মাস হবে। এখন আমার কোশ্চেন হলো, হ্যাঁ, আমার একটা ট্রানজাকশন মানে 100 পাউন্ড হতে পারে বা 100 ডলার হতে পারে, হ্যাঁ, কিন্তু আবার একটা ট্রানজাকশন $50 আমার 3 ঘন্টা খরচ হতে পারে। হতে পারে। এই $50 আমি কত কেমনে করে এটা হয়তো 3 ঘন্টা খরচ হবে। এইটা তো আপনি ক্লায়েন্টের হেল্প ছাড়া বুঝতে পারবেন না। প্রতিটা আমার এদিকে বুঝতে জিজ্ঞেস করতে হবে ওটা পরে আমি করবো। মানে আপনার এই যে প্রত্যেকটা ট্রানজেকশন, হ্যাঁ, যে কয়টা ধরনের খরচ হতে হয়, যেমন এই ক্ষেত্রে তখন আমরা তাকে ওই যে বললাম হোয়াটসঅ্যাপে মেসেজ করি। সিঙ্গেল ট্রানজাকশন না হচ্ছে বাইরে এটা আপনাকে সে ছাড়া কেউই হেল্প করতে পারবে কিন্তু না। যখন আমার হয়তো 35-35 ট্রানজাকশন আমি করবো, যখন 200-300 থাকবে 200-300 ধরেই তো আমার তার ক্লিয়ার করে নিতে পারবে। দেখা যাবে যে এই রকমের ট্রানজ্যাকশন ফিগার দেখলে বোঝা যায়, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো আপনার এই এই যে টোটাল যে ট্রানজ্যাকশনগুলো সবগুলো তো আর ওই রিলেটেড না হবে। এখন আপনি যদি মনে করেন গুগলে সার্চ দিয়ে দেখলেন এইটা হলো ওই কি বলে টোল, এবং অ্যামাউন্টটাও সামান্য, সেই ক্ষেত্রে তো তার কাছে জানার কিছু না। আপনার পানির বিল তার $300 হতে পারে না, পারে? পানির বিল হতে পারে না। এখন ওইখানে আপনি সার্চ দিয়ে দেখলেন যে অনেক টাকা, তখন তাকে আপনি কোশ্চেন করতে পারেন। তার মানে বুঝতে হবে যে আমার এখানে কোনো গরমিল আছে বা এখানে এত অ্যামাউন্ট কেন। হ্যাঁ, অ্যান্ড টোল খরচ হয়তো $10 হতে পারে, সেইখানে হয়তো $300 হয়ে আছে বা বেশি হয়ে আছে, তখন তো হ্যাঁ, তখন তো আপনার মনে কোশ্চিন জাগতেই পারে যে এটা এত কেন। সামান্য কিছু খরচ বোঝা যাবে। বেশিরভাগ কোম্পানি যেমন করে যে একটা চেক দিয়ে অনেকে দেখা যায় যে ভাই একটা জিনিস আমি বলি, যারা এই যে আপনার হলো সেলস পণ্য ক্রয় বিক্রয় করে, তখন 2-3 লাখ টাকা একবারে সে এক ক্লায়েন্টকেও দিতে পারে, আবার 3 জনকেও দিতে পারে, পারে কি না ওই অ্যামাউন্টের উপরে অনেক সময়। বড় অ্যামাউন্ট যে ক্লাসিফিকেশন হয় যেগুলো তা না, ছোট অ্যামাউন্ট হতে পারে। না, আমি তো এই প্রশ্নের উত্তর কেউই আপনাকে দিতে পারবে না। এই আপনি আমাকে মানে আপনার এই আমি ব্যাংক ট্রানজ্যাকশন দিকে এই প্রশ্নের উত্তর ক্লায়েন্ট বাদে কেউ আপনাকে দিতে পারবে না। তারপরে কেউ দিতে পারবে না। পারবে? না, না। মানে এখন ওই জন্য এখানে ওই জানে যে হ্যাঁ, ঘটছে। ওই কারণেই কি করবেন, যেগুলো আপনি কনফার্ম না হবে সেগুলো একটা এক্সেল শিট দিয়ে ওকে পাঠাই দিবেন যে আমার কাছে মনে হচ্ছে এইগুলো এই হেড, তুমি আমাকে একটু হেল্প করো। একমাত্র ওছাড়া আর ওদের অ্যাকাউন্ট থাকলে আমি কেউ জানবে না। ওর কাছে হেল্প করতে তো হেল্প নিলে হয়তো 2 মিনিটে হেল্প করে দিতে জানে কি কি। হ্যাঁ, হ্যাঁ, ওর প্রত্যেকটা ট্রানজ্যাকশন সম্বন্ধে ওর আইডিয়া আছে না, ও তো মুখস্থ। ওরা বলে না, যেমন আমার হলো আমি ইউকের একটা যে কাজ করছিলাম, ওইখানে হলো প্রায় 450 অ্যাকাউন্ট এই ট্রানজ্যাকশন, আমি কোনোভাবেই 10টা মতো ট্রানজ্যাকশন মিলাতে পারি না। এটা কোন হেঁটে যাবে আমার, কোনোভাবেই না, যত রকমের। তখন ওকে লিখে দিলাম, ও ক্যাটাগরি বলতে পারে না, ও বলে যে এই পারপাসে খরচ, তখনই তো আমরা ও বলতে হ্যাঁ, আমরা সাধারণ ক্যাটাগরি ভাঙা সমস্যা নেই। হ্যাঁ, টাইপটা যেমন আমরা টাইপটা জানলে তো আর আপনার কোনো সমস্যা নাই। যেমন আমাকে ও বললো যে এটা আমি সফটওয়্যার কিনছি, ওনাকে দিছি, তা আমি তো বুঝে ফেলছি সফট ডেভেলপমেন্ট এক্সপেন্স ওনার। আমরা যখন সাধারণত হয়তো একটা চেক কাটলাম 10,000 চেক কাটছি, এটা পেটি ক্যাশ হিসেবে টাকাটা তুলে নিয়ে আসছি, নিয়ে যেমন আমি স্টেশনে 200 টাকা কিনছি, খাতা কিনছি, অনেক কিছু এইটা কিনে আমরা তখন আমরা তো নিয়ে বুঝতেছি যে 10,000 টাকা কী কী পাবো। হ্যাঁ, হ্যাঁ, এটা তো ক্লায়েন্ট বুঝে না, ওরা তো ডিটেল জানে। আপনি কিন্তু আপনি তো এটা বুঝতে পারেন 10,000 টাকা কী পারপাস করছিল সে। সেটা আমাদের আপনার বোঝা সম্ভব না, এটা কখনো ব্যাংক ট্রানজ্যাকশন দেখে বোঝার কোনো সম্ভাবনা নাই। আপনার যদি 100টা ট্রানজ্যাকশন থাকে, সেখানে আপনার হলো 10-20টা আপনি পারবেন না, তার হেল্প বাদে আপনি কখনো পারবেন না। আমি শুধু আপনাকে দেখালাম যে এই সমস্যায় পড়লে আপনি কী করবেন, ঠিক আছে? আচ্ছা, তো আমরা কয়েকটা স্প্লিট দেখলাম, অ্যাকসেপ্ট। একটা ওই যে এক্সেল ফাইল আমি আপলোড
হ্যাঁ হ্যাঁ, ওটা পাঠিয়ে দিতে পারেন আপনি। আপনি যদি এমন হতে পারে পুরোটা করেই ওকে পাঠাই দেন, যে যেটা কারেক্ট আছে থাক, বাকিটা আপনি একটু রিমার্কসে লিখে দেন, হেল্প হবে, হয়ে যাবে। কারণ কারোরই ক্ষমতা না ওই ব্যাংক ট্রানজ্যাকশন দেখে ওর বের করা, ক্যাটাগরি বের করা, এটা কখনো সম্ভব না। আচ্ছা যাই হোক, আরেকটা জিনিস আমি দেখাই আপনাদেরকে। মনে করেন এখানে এই যে এইটাই, যেটা আমার এই এই $10, হ্যাঁ, কত তারিখে, 17/1। উনি যদি এইগুলা, কিন্তু আমরা যেটা করতেছি উনি কোনো পোস্টিং দেয়নি মাইনে, ও কিন্তু একটা, এটা কিন্তু আমরা এই যে একটা করে ক্যাটাগরি করতেছি না, প্রত্যেকটা অটো কিন্তু জার্নাল হয়ে যাচ্ছে, ও অটো জার্নাল হচ্ছে। যদি কখনো উনি পোস্টিং দেয়, অর্থাৎ এই যে 17 তারিখ না, এই কী ভাই ডেট দেখছেন চেঞ্জ হয়ে গেছে মনে হচ্ছে আমাদের, এই এইটা সামনের দিকে চলে আসছে, মানে কি ডেট তো চলে আসছে আগে, এটা চেঞ্জ হলো না, তার মানে ওটা কি সেভ দিয়েছিলাম না আমি? আচ্ছা হোক। আচ্ছা আমি যে কী বলতেছিলাম, এই যে 10, হ্যাঁ, এই $10 উনি যদি 17 তারিখে একটা পোস্টিং দেয়, যেমন আমি একটা পোস্টিং দিই আপনাকে, এটা এক্সপেন্স তাই না, তা আমরা কোথায় পোস্টিং দেবো? এক্সপেন্সে যে, ডেট কত, ব্যাংক ঠিক, ব্যাংক সিলেক্ট আছে কিনা সেটা দেখতে হবে। পাশাপাশি আমার ডেটটার 17 তারিখ ছিল, ডেট অপশনটা এই যে 17 তারিখ, হ্যাঁ, 2000 কত তারিখ, 2023, 23শে জানুয়ারি। ঠিক আছে, ওইটা আমি একটা এক্সপেন্স, এইখানে কি দেখাচ্ছে ওরা, ট্রাভেলিং এক্সপেন্স দেখাচ্ছে, আমি ধরলাম এটা ট্রাভেলিং এক্সপেন্সে আছে। ঠিক আছে, 17 তারিখ 1, এটা এক্সপেন্স। এমন কি 10 দিছিলাম? হ্যাঁ, না না, সেম ফিগার না হলে বোঝা যাবে। যাক, তাহলে একই সাথে আপনার একটা ইয়ে দেখাই, যে কীভাবে ওইটাকে এডিট করব, রিপোর্টে যাই না, আসছে না কেন? চলো, এই যে এটা না,
তো ইয়ে হতে হবে, এটা তো রিলোড নিচ্ছে না। না, এখানে হিট করবে, ওইটা হলো আমরা ওইখানে তো পোস্টিং দিলাম না, পোস্টিং দেওয়ার পরে এই এইখানে একটা চেঞ্জ আসবে, সেটা আসছে না, যাকে আমি বলতেছি। হ্যাঁ, এইগুলো উনি যদি এই যে ব্যাংক স্টেটমেন্ট যেগুলো ফলসগুলো ওই দুটো যদি উনি যদি ফলস না দেখায়, পোস্টিং না দেখায়, তাহলে এখানে তো সবার তো কোনো কথা নেই। কোনটা? না, ওইটা তো যেগুলা ব্যাংকে হয়নি সে ব্যাংকে ট্রানজাকশন আছে, বাট আমি কুইক কুইক আমেন্টটা সে মানে যদি আপনার আগে থেকে পোস্টিং দেওয়া থাকে তাহলে এইখানে ম্যাচ অপশন লেখা থাকবে। আমার এটা আসতেছে না, মানে এই যে এখানে অ্যাড লেখা না, এইখানে ম্যাচ লেখা থাকবে। মানে পোস্টিং দেওয়া থাকে। যদি মানে উদ্দেশ্যটা হলো যদি আগে থেকে পোস্টিং দেওয়া থাকে, যেমন আমি একটা পোস্টিং দিলাম না, যদি পোস্টিং দেওয়া থাকে তাহলে এখানে ম্যাচ অপশন থাকবে, জাস্ট ম্যাচ ক্লিক করলে হবে। আছে কিনা হ্যাঁ, কন্ডিশন ম্যাচ থাকবে, আর ক্লিক করলে অটো হয়ে যাবে, আর আমি যদি আগে পোস্টিং দেওয়া না তাহলে অ্যাড থাকবে। অ্যাড থাকবে। যদি অ্যাড থাকে তাহলে ওই অ্যাড অনুযায়ী কি ফলটারে খরচ সেটা থেকে আমাকে এটা হ্যাঁ, ওইটাই করলেই হবে। এখানে আর একটা জিনিস থাকে হলো এই রেকর্ড ট্রান্সফার। রেকর্ড ট্রান্সফারটা কি, ওই যে আগে যদি এক ব্যাংক থেকে আর এক ব্যাংকে ট্রান্সফার হয় এবং দুইটাই যদি আপনার এখানে চার্ট অফ অ্যাকাউন্ট থাকে তাহলে রেকর্ড ট্রান্সফার থাকে। ক্লিয়ার? তার মানে আমরা কি কি শিখলাম বলেন তো? আমরা শিখছি হলো এখানে যেমন একটা ট্রানজ্যাকশন অ্যাকসেপ্ট কি এটা বলছি না, তারপরে এডিট কিভাবে কাজ করে সেইটা বলছি, এখানে অ্যাড কিভাবে কাজ করে, এখানে ম্যাচ দেখাবে। ম্যাচ দেখাবে কখন? যদি ওইটা ওই পোস্টিং আগে থেকে দেওয়া থাকে কুইক বুকে, তাহলে পরে যখন ফিগার মিলে যাবে তখন ম্যাচ দেখাবে, আর ম্যাচে জাস্ট ক্লিক করলে হয়ে যাবে। ওকে, আর একটা থাকবে রেকর্ড ট্রান্সফার। রেকর্ড ট্রান্সফারটা কখন দেখাবে? যখন এক ব্যাংক থেকে আর এক ব্যাংকে টাকাটা ট্রান্সফার হবে এবং দুইটারই চার্ট অফ অ্যাকাউন্ট এখানে থাকবে, তখন হলো আপনার রেকর্ড ট্রান্সফার। যেমন ক্রেডিট কার্ড থেকে উনি এই ব্যাংকে ট্রান্সফার করতে পারে, অথবা এখান থেকে উনি বিল দিতে পারে ক্রেডিট কার্ডে, হতে পারে না? এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে ট্রান্সফার করতে পারে, যত কিছু হবে এখানে কি লেখা থাকবে? রেকর্ড ট্রান্সফার। ওকে, এখন এই হলো মোটামুটি এর ফাংশনগুলো টোটাল কুইক বুকের। এখন আর আমি জাস্ট একটু কাজ আছে, ওইটা একটু দেখাবো। এই যে আমি মনে করতেছি এখন তো আর প্রত্যেকটা একটা করে দেখানো সম্ভব না, আমি এটাকে একসাথে অ্যাকসেপ্ট করে দেব। আর অনেক সময় যে রুলস ক্রিয়েট করা যায়, রুলসটা ক্রিয়েট করা বলতে কি, যখন মনে করেন একই রকমের ট্রানজ্যাকশন, একই রকমের ট্রানজ্যাকশন হয়তো আছে 20টা, আপনি একটা দেওয়ার পরে আপনি যদি এই যে ক্রিয়েট রুল আছে না, এইটা যদি আপনি করেন, ওই ট্রানজ্যাকশন বাকি যে 19টা থাকবে অটোই কুইক বুক ওই হেডে নিয়ে যাবে, মানে রুল করে দেওয়া যে অটো নিয়ে নেবে। আপনার 50টা, মানে যখন 300-400 থাকে তখন তো অনেক থাকে, হয়তো একটা করলেন, বাকিটা ওরা এইভাবে দেখাবে। যদি আপনি রুল ক্রিয়েট করে দেন তাহলে বাকি যে 20-30টা ট্রানজ্যাকশন অটোই নিয়ে যাবে ওই হেডে। ভ্যাটগুলো দিতে হবে। আমি একটু দ্রুত যাই। অ্যাডের কথা বলছি না, একটা একটা করে কিভাবে অ্যাড করবেন। যে ভ্যাটটার কারণে নিচ্ছে না, ভ্যাটটা আবার দিতে হবে। অটো আসবে, ভ্যাটটা আবার একটা একটা করে সিলেক্ট করে দিতে হবে।
মজার বিষয় কুইক বুক আবার অটো সাজেস্ট করে, হ্যাঁ, সেগুলা কিন্তু অনেক চেক করে নেবেন। উনি কুইক বুক সাজেস্ট করলে যে ওইটা আমরা মানবো সেটা হবে না। এগুলো কি করতেছে বুঝছেন তো? হিন্দিতে কি ক্যাটাগরিটা করে বানাচ্ছে? সব আমি নিয়ে যাচ্ছি। আমার মোটামুটি শেষ, হ্যাঁ, আর আর 2-5 মিনিট লাগবে। আমি এখন এটা কত আসছে 200, মানে এ 10 বেশি না? ওই যে একটা ট্রানজ্যাকশন করলাম ওই কারণে কিন্তু 10 টাকার এখানে চলে আসছে, আর ওইটাকে ডিলিট করে দিতে হবে ওই ট্রানজ্যাকশনটা। ওইটা ওই ডিলিট করলে এটা মিলে যাবে। আচ্ছা, আমার হলো ক্যাটাগরিতে কোনটা আছে দেখি তো। 10 টাকার না এইখানে? এই যে 17 তারিখে এটা এইটা এইখানে অনেক সময় ট্রানজ্যাকশনে এমন হতে পারে যে ক্লায়েন্ট হয়তো চেক দিছে, হ্যাঁ, চেক দিছে, বাট অনেকেই ব্যাংক থেকে টাকাটা তুলে নেয়, সেগুলো কিন্তু এখানে দেখাবে। আমার উদ্দেশ্যটা হলো ব্যাংকের যে ট্রানজ্যাকশনের সাথে কুইকবুক মিলানো, সেটা অনেকগুলো থাকতে পারে, এই নিয়ে ভয়ের কিছু নাই। আমার কথা বুঝছেন? আপনি হয়তো কাউকে চেক দিছেন, চেক দেওয়ার পরে আপনার আপনার কুইকবুকে তো আপনি এন্ট্রি দিয়েছেন, কিন্তু উনি তো ব্যাংক থেকে টাকাটা এখনও তুলে নেয়, তখন কি মিলবে? এটা মিলবে না। কিন্তু রিকনসাইল আমার হবে। আমি রিকনসাইলটা কীভাবে আমি দেখাচ্ছি। আপনার এখানে তো হচ্ছে চেক ইস্যু বাট নট ইয়েট, মানে এরকম ইয়ে করতাম। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, ওই আমার ওপেনিং ব্যালেন্সটা আমি কিভাবে ইনপুট দেবো, এটার জন্য আমাকে হলো জার্নাল এন্ট্রিতে যেতে হবে। ওপেনিং ব্যালেন্স কত ছিল জন্য ওপেনিং ব্যালেন্সটা? 905 টাকা 49 পয়সা না? রিকনসিলিয়েশন তো মূলত বুক ব্যালেন্স আর ব্যাংক ব্যালেন্সের ডিফারেন্স। আমরা তো জাস্ট ট্রানজ্যাকশনগুলো আপলোড করছি, এখন বুক ব্যালেন্সের সাথে যে ডিফারেন্সটা মানে এর পরবর্তী ওই সেটা হচ্ছে 10টা, আমার 10 ডিফারেন্স থাকবে, কারণ ওটা তো আর ব্যাংক থেকে যায় নাই। আমি যেটা পোস্টিং দিচ্ছি এইটা আমি একবার ক্যাটাগরি করছি, আবার পোস্টিং দিচ্ছি, তার মানে আমার একবার বেশি দেওয়া আছে, যে কোনো একটা করতে হবে। 100% সেম হলে তো আর এখানে ডিফারেন্স থাকবে না, রিকনসিলিয়েশনের প্রয়োজন হচ্ছে না, মানে ব্যাংক ব্যালেন্সটাই বুক ব্যালেন্স দুটোই সেম আর কি, ডিফারেন্সটা জিরো এখানে। আচ্ছা, আমাদের ওই ব্যাংকের নাম কি যেন? এই যে এটা না? আর যেহেতু এটা ওপেনিং ব্যালেন্স, এটা অনার্স ইকুইটিতে দিবেন। কঠিন মনে হচ্ছে নাকি? আমি তো অনেক আস্তে যাওয়ার ট্রাই করছি। কত ছিল? 905 টাকা 49 পয়সা না? এটা কি করলাম, ওই যে যেটা ওপেনিং ব্যালেন্সটাই এক এক দিয়ে আমি জার্নাল এন্ট্রি দিলাম। এবার আপনার চার্ট অফ অ্যাকাউন্টে যান, ওই রেসপেক্টিভ যেটা আছে
কোন ব্যাংক? এটা না, মিলছে না। 662 না, এন্ডিং ব্যালেন্স আমাদের 672। ক্লোজিং ব্যালেন্সটা কত আমাদের? 672। এটা যদি আমি ডিলিট করি কী হয়? ওই যে মানে ওই যে ডাবল আসছিল না, আমি ওই যেটা পোস্টিং দিয়েছিলাম ওটা ডিলিট করে দিছি। আচ্ছা এবার আসেন, আপনি যখন প্রত্যেকটাকে ট্রানজ্যাকশনকে ক্যাটাগরি করবেন তখন এই দেখেন সি দেখাবে, সি পাশাপাশি আপনার একটা বক্স দেখাবে। আমার কিন্তু ওই 10-এর পাশে বক্স দেখাচ্ছিল না, খেয়াল করছেন? কারণ ওইটাতে এর সাথে রিলেটেড না, ওই কারণে ওটা আমি ডিলিট করে দিচ্ছি। এইখানে দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু সি এবং বক্স আছে। সি মানে হলো ক্লিয়ার। ক্লিয়ার বলতে কি, আমরা প্রত্যেকটা ক্যাটাগরি যদি আপনি করে ফেলেন আর এই যদি ডেবিট ক্রেডিট যদি থাকে তাহলে পরে এই বক্সটা দেখাবে। আপনি যদি ক্যাটাগরি না করতে পারেন, ভুল হয়, তাহলে কিন্তু ওই সি প্লাস বক্স দেখাবে না, তাহলে বুঝতে হবে ওই ট্রানজ্যাকশনালতে ঝামেলা আছে। ঠিক আছে? এইবার আমার এখানে আপনার টোটালটায় আপনার এই মোটামুটি আমাদের হলো একটা চলে আসছে আপনার। এখন রিকনসাইলে যাই। হ্যাঁ, যে ব্যাংকটা রিকনসাইল করবেন সেটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এটা আমার ডেটটা কত হবে? ওই 2023-এ। আচ্ছা, আমি কি শেষ করব না রাখবো? ক্লাসের টাইম শেষ। আর একটু সময় লাগবে কিন্তু, আপনারা যদি বলেন তাহলে শেষ করব। হ্যাঁ, সর্বোচ্চ 10 মিনিট লাগবে। ও আরেকটা জিনিস যেটা বলতেছিলাম, আমাদের যেটা ওপেনিং ব্যালেন্স আসছে না, এইটা আগের, মানে 1/1/2023-এর আগের, ওইটাকে আপনি রিকনসাইল এখানে এই যে এইটা না, এইটাকে আপনি এর উপরে ক্লিক করে এইখানে আর দিতে হবে। তার মিনিং কি? আর মানে হলো রিকনসাইল। এই ফিগারটা আমি ধরে নিচ্ছি যে সব ঠিক আছে, কারণ আমি তো আর করছি হলো 2023-এর জানুয়ারিটা, তাই না? এই ফিগারটা আগের বছরের না, আমি তো আর ওই বছরে কি ঘটনা ঘটছে ওইটা নিয়ে তো আমার আর চিন্তা নাই, তাহলে তো আমার সব করে আসতে হবে। আমি ধরে নিলাম যে ওই জিনিসটা ঠিক আছে, আরের ওইটা আগেরটা ঠিক আছে, ওই কারণে আমি এটাকে রিকনসাইল করে নিই। করার পরে এই যে ডান সাইডে রিকনসাইল অপশন আসছে না, আপনি এখানে যান। আসছে না ওপেনিং ব্যালেন্স? এইবার আপনার ডেটটা দেন, আপনি ওই মাসের শেষ তারিখের ডেট দিতে হবে। এন্ডিং ব্যালেন্স কত আমার? 600, তাই আছে না? এবার আবার বলি, এইখানে ভুল করবেন না, সেটা ভুলেও না মিলায় কিন্তু রিকনসাইল করে ফেলবেন না। প্রয়োজনে ওই সি পর্যন্ত রেখে ক্লায়েন্টকে দিয়ে দেন, কারণ আপনি যদি একবার রিকনসাইল করে ফেলেন এইটাকে ব্যাক করানো অনেক কঠিন, তখন আপনি মানে অনেক ঝামেলা করে। কারণ রিকনসাইল মানে কি, হ্যাঁ এভরিথিং ওকে,
সি যতক্ষণ থাকবে ততক্ষণ আপনি অ্যাড করতে পারবেন, ডিলিট করতে পারবেন, এভরিথিং করতে পারবেন। আমি জেনারেলি করি ওই সি পর্যন্ত ক্লায়েন্টকে দিয়ে দিই, যে ভাই আমার এভরিথিং ঠিক। ও যখন কনফার্মেশন দেয় আমার, তখন আমি যাই রিকনসাইলে। কারণ রিকনসাইল করে ফেললে 400-500 ট্রানজ্যাকশন থেকে 15টা যদি ও বলে ভুল হয়েছে, ওইটাকে আবার ডিলিট করে, মানে অনেক ঝামেলাপূর্ণ কাজ। তো আপনারা পারতপক্ষে সি পর্যন্ত রেখে, সি যে দেখলেন না, সবগুলো সি থাকলে রিকনসাইল না করে ওইটা দিয়ে দিবেন। ও যখন বলবে যে না ঠিক আছে, তখন আপনি যে স্টার্ট রিকনসাইল। আমি কি কথাটা বুঝছি? এই যে হয়ে গেছে, কিন্তু আমি জাস্ট ফিনিশ দিব, আমার রিকনসাইল হয়ে যাবে। সব ঠিক আছে না? এই যে যখন এই ডিফারেন্সটা 0 থাকবে, তখন মনে করবেন যে আপনার কাজ ঠিকঠাক হয়েছে। যতক্ষণ 0 থাকবে না, ততক্ষণ বুঝতে হবে যে কোথাও না কোথাও ভুল হয়েছে। তো আপনার কাজ এখন আমি রিকনসাইল করে দিই, ডান, শেষ। এই হলো। এখানে এখন আপনার রিপোর্ট নেবেন কিভাবে? রিপোর্টটা আসবে হলো যে রিপোর্টে যাবেন, এইখানে সার্চ দেন রিকনসাইল বলে একটা রিপোর্ট আছে। সামারি নিতে পারেন, ডিটেলস নিতে পারেন। কোন ডেটের একটা ইয়ে আছে, আপনি যে কোনো জায়গায় এই যে ডিটেলস আসছে না, এই জিনিসটা আপনার এই পোড়াটাই যে মিলছে না 672, ঠিকঠাক আছে তো? এইটাকে আপনি যে এক্সেলে কনভার্ট করতে পারেন, পিডিএফে করতে পারেন, যেটা করে ক্লায়েন্টকে দিতে হবে। এইটাকে আপনি এক্সেলও করতে পারেন কনভার্ট, এটা বড় হয়ে গেল, বা প্রিন্ট করে দিতে পারেন তাকে। যে যেভাবে দিয়ে এই রিপোর্টটা তাকে দিলে পরে আপনার ওকে। এই হলো মূল আমাদের কাজ। তো ঠিক আছে।